আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখব বায়েস থিওরাম। আচ্ছা, বায়েসের যত যা আছে আর কি, বায়েস থিওরাম, নাইভ বায়েস ক্লাসিফায়ার, বায়েসিয়ান নেটওয়ার্ক, তিনটার মধ্যে তফাৎ কি এবং কোন টাইপের ম্যাথ কেমনে করবো এগুলা, আর কনফিউশন ম্যাট্রিক্স। তো বায়েস সোজাই আছে, বাট ঝামেলা হয় আর কি যে কোন জায়গায় কি সূত্র ব্যবহার করব, এটা একটু প্যারা হয়। আর কনফিউশন ম্যাট্রিক্স হচ্ছে সবচেয়ে সোজা ম্যাথ, বাট এটাই ভুল করাও সবচেয়ে বেশি ইজি। একটা মান ভুল করলে পুরো ম্যাথ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখি কেমনে করে। তো বায়েস থেকে আসলে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে বায়েস থিওরাম, হ্যাঁ। এটা একটা বেসিক ম্যাথ ফর্মুলা, ডিরেক্টলি এই ম্যাথ না আসলেও তিনের মধ্যে এই এক নাম্বারটা আসে, ঠিক আছে। এরপর হচ্ছে নাইভ বায়েস ক্লাসিফায়ার, আমাদের যে টেবিল রিলেটেড ম্যাথ আসে, যেমন একজন কম ওই যে আছে না, কম্পিউটার কিনবে কি কিনবে না, তারপর আজকে কি টেনিস খেলা যাবে কি যাবে না, বড় একটা টেবিল থাকবে, অনেক কিছু থাকবে ওই জায়গায় আর কি। ক্লাসিফায়ারের রুলস অথবা ক্লাসিফায়ারের ম্যাথগুলো সলভ করব। আর বায়েজিয়ান নেটওয়ার্ক, এগুলো হচ্ছে ম্যাপ রিলেটেড, যেমন জন কলস, মেরি কলস, অথবা স্প্রিংকলার ব্যবহার হবে কি হবে না। এই ম্যাপ বলতে কি, এরকম অ্যারো থাকবে, এরকম একটা থাকবে, এটার জন্য এটা ঘটবে, এরকম ম্যাথ। আর দুই নাম্বারে হচ্ছে এরকম টেবিল থাকবে, ঠিক আছে। আমরা দেখি। প্রথমে হচ্ছে পিওর বায়াস থিওরাম। এখানে পি হচ্ছে প্রবাবিলিটি, সি হচ্ছে কজ, ই হচ্ছে ইফেক্ট, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা আমরা রিড করব কেমনে, যে পি তারপর সি মাঝে একটা দাগ ই, এটার মানে হচ্ছে প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ সি গিভেন ই। এই দাগটার মানে হচ্ছে গিভেন, ঠিক আছে। তার মানে কি ইর জন্য সি ঘটতেছে। সোজা বাংলায় হচ্ছে যেটা ঘটবে ওইটা আগে লিখবো, যেটা যেটার জন্য ঘটতেছে ওইটা পরে লিখবো। মানে যেটা ঘটতেছে ওটা হচ্ছে কি আগে লিখবো, যেটার জন্য ঘটতেছে ওটা পরে লিখবো। তাহলে এখানে ই এর জন্য সি ঘটতেছে, ঠিক আছে। তো প্রবাবিলিটি অফ সি গিভেন ই, মানে ই এক্সিস্ট করে দেখে সি কিন্তু আমার হইতেছে। তো এটার সূত্রটা কি, এই জিনিসটা যদি বার করতে হয় এইটা ঠিক রিভার্সটা আমরা এখানে লিখবো, যে পি অফ ই গিভেন সি, মানে সি এর জন্য ই ঘটতেছে, ইনটু প্রবাবিলিটি অফ সি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ ই। এখন আবার প্রবাবিলিটি অফ ই কোশ্চেনে না দেয়া থাকলে এটাও একটা সূত্র দিয়ে বার করতে হবে। প্রবাবিলিটি অফ ই হচ্ছে এই যে প্রবাবিলিটি অফ ই গিভেন সি ওয়ান মানে কজ ওয়ান মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ কজ ওয়ান প্লাস probability of E given cos 2 multiplied by probability of cos 2। এখানে যদি আরো কিছু থাকতো তাহলে cos 3 cos 4 এমনি যাইতে থাকতো, ঠিক আছে। এই যে এখানে লিখছি, এখানে প্রথমটা আছে কি পি কজ ইফেক্ট, হ্যাঁ। তো এখানে ইফেক্টের জন্য আর কি কজটা হইতেছে, আবার এখানে কজের জন্য ইফেক্ট হইতেছে। এগুলা না পড়লেও হবে, যেটা আমি বললাম যেটা ঘটতেছে ওটা আগে, যেটার জন্য ঘটতেছে এটা পরে, ঠিক আছে। এখন আমরা একটা ম্যাথ দেখি। Known facts: meningitis causes stiff neck 50% of the time. The probability of a patient having meningitis is 1 over 50,000. The probability of a patient having stiff neck is 1 over 20. What is the probability of meningitis given stiff neck? হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন আমার কাছে আমি বুঝতে হবে যে কি চাইছে আমার কাছে, ঠিক আছে। প্রবাবিলিটি অফ মেনিনজাইটিস গিভেন স্টিফ নেক, তাহলে গিভেনের জন্য কি মাঝে একটা দাগ। প্রবাবিলিটি অফ কি মেনিনজাইটিস কিসের জন্য ঘটতেছে, স্টিফ নেকের জন্য এস। তাহলে প্রবাবিলিটি অফ এম এস, এইটা আমার কাছে চাইছে কোশ্চেনে, ঠিক আছে। যে স্টিফ নেকের জন্য মেনিনজাইটিস যে ঘটতেছে এইটার কত পার্সেন্ট প্রবাবিলিটি, ঠিক আছে। আর আমার কাছে দেয়া ছিল কি প্রথমে কোশ্চেনের, যে মেনিনজাইটিস কজেস স্টিফ নেক। এখন দেখো কজ কি ঘটতেছে, স্টিফ নেক ঘটতেছে কিসের জন্য ঘটতেছে, মেনিনজাইটিসের জন্য। তাহলে আমি কি বলছিলাম, যেটা আগে ঘটতেছে এখানে কি স্টিফ নেক ঘটতেছে, কিসের জন্য ঘটতেছে, মেনিনজাইটিসের জন্য। তাহলে পি অফ এস গিভেন এম, এইটার প্রবাবিলিটি হচ্ছে 0.5 অথবা 50%, যেটা আমরা দেয়া আছে। আরেকটা হচ্ছে কি পি অফ এস, পি অফ এস দেয়া হচ্ছে
প্রবাবিলিটি অফ স্টিফ নেক এটা হচ্ছে 1/20, আর প্রবাবিলিটি অফ মেনিনজাইটিস পি অফ এম এটা হচ্ছে 1/50,000। ঠিক আছে, তা আমরা সূত্র ফেলায় বার করে ফেলবো। সূত্র কি ছিল? এই যে প্রবাবিলিটি অফ সি সি গিভেন ই, এখানে ই গিভেন সি ইন্টু প্রবাবিলিটি অফ সি ডিভাইডেড বাই ই। তো এইখানে আমরা যদি জাস্ট চেঞ্জ করে দেই, তাহলে এখানে কি আমরা বার করতেছি কি প্রবাবিলিটি অফ এম আই এস, তাই না? এটা কি হচ্ছে আই না, সরি, এম গিভেন এস। তাহলে এখানে কি হচ্ছে প্রবাবিলিটি অফ এস গিভেন এম মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি অফ এম ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ কি এস। ঠিক আছে, তো এখানে আমরা দেখতেছি প্রবাবিলিটি অফ এস স্টিফ নেক এটা কিন্তু দেয়া আছে, দেখে আমরা জাস্ট মান বসাই দিছি। এই যে 5/10 হচ্ছে আর কি 0.5, এখানে 0.5 লিখলেও হইতো। 0.5 ইন্টু 1/50,000 ডিভাইডেড বাই 1/20, তো আমার আসতেছে 0.0002। শেষ। আরেকটা যদি দেখি, প্রবাব এই ম্যাথটা আর কি জাস্ট আমার এই সূত্র বোঝার জন্য যে এখানে ঘটতেছে এটা কি। ঠিক আছে, a doctor knows that the disease meningitis causes the patient to have a stiff neck, say 50% of the time, and whiplash 80% of the time. The doctor knows same unconditional facts. The prior probability of a patient having meningitis is 1/50,000 and having whiplash is 1/10,000. If a patient comes to a doctor, which treatment will be provided and why? দেখে কিন্তু অনেক বড় হইতেছে, বাট এটা আসলে খুব সিম্পল, তাই না? আমার ফার্স্টে বার করতে হবে এখানে আমার রিকোয়ারমেন্টস কি কি চাইছে। পেশেন্ট কামস টু এ ডক্টর, আচ্ছা এর আগের লাইন থেকে, যে ডক্টর নোজ দ্যাট, আচ্ছা এইখানে কিন্তু ডিরেক্ট আমার এখানে যে বইলা দিছিল যে স্টিফ নেকের জন্য মেনিনজাইটিস, হ্যাঁ, আমরা ইজিলি বার করতে পারছিলাম। এখন লাস্ট লাইনে যদি এরকম কিছু না বলে দেয়, তখন কি করব? অলওয়েজ মনে রাখবা বায়াস থিওরামে আর সবসময় কি উল্টাটা চাই। ঠিক আছে, এখানে বলছে ডক্টর নোজ দ্যাট ডিজিজ মেনিনজাইটিস কজেস পেশেন্ট টু হ্যাভ স্টিফ নেক। তাহলে স্টিফ নেক হইতেছে কিসের জন্য? মেনিনজাইটিসের জন্য। তাহলে কি যেটা আগে ঘটতেছে স্টিফ নেক কিসের জন্য হইতেছে? মেনিনজাইটিসের জন্য। এটার কত আছে? 50% অথবা 0.5। আবার whiplash 80% অফ দ্য টাইম, তাহলে এটা হচ্ছে 50%। হ্যাঁ, আর probability of stiff neck causing whiplash, ও না সরি উল্টা লিখছি আই গেস, যেটা আচ্ছা না ঠিকই লিখছে। মেনিনজাইটিসের জন্য স্টিফ নেক হচ্ছে 50% অফ দ্য টাইম, whiplash-এর জন্য স্টিফ নেক হচ্ছে 80% অফ দ্য টাইম, রাইট? এখানে এই যে দেয়া আছে কি এই যে 80%, 80%। হ্যাঁ, তো এখন আমাদের কি পি অফ এস গিভেন এম দেয়া আছে আর পি অফ এস গিভেন ডাব্লিউ দেয়া আছে। আমাদের বের করতে হবে কি পি অফ এম গিভেন এস, পি অফ ডাব্লিউ গিভেন এস। তারপর দেখবো কোনটার মান বেশি, যেটার মান বেশি ওইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আর পি অফ এম তো দেয়াই আছে যে মেনিনজাইটিস 1/50,000 এটা আলাদা, আর whiplash হচ্ছে 1/10,000। তাহলে পি অফ ডাব্লিউ, পি অফ এম, পি অফ ডাব্লিউ এই দুইটা মানও আমার দেয়া আছে, তাই না? এখন বের করি এই যে পি অফ এস আই এম, যেটা আমার দেয়া আছে, এটা এস আই না সরি, পি অফ এস গিভেন এম ইকুয়ালস টু 0.5, পি অফ ডাব্লিউ এম, এখানে এম লিখছি আমি, ও হ্যাঁ হ্যাঁ, মাই ব্যাড ভুল লিখছি এখানে, ডাব্লিউ না এখানে ডাব্লিউ এম, মাই ব্যাড। পি মানে মেনিনজাইটিসের জন্য whiplash ঘটতেছে, ঠিক আছে? এই যে হ্যাঁ, meningitis causes stiff neck 50% of the time and whiplash 80% of the time। তাহলে meningitis stiff neck ঘটাইতেছে 50% of the time, meningitis whiplash ঘটাইতেছে 80% of the time। ঠিক আছে, তাহলে p of s given m হচ্ছে 0.5, p of meningitis given
whiplash given meningitis মানে এম ঘটাইতেছে ডাব্লিউ 0.8 80%। এম তো দেয়া আছে 1/50 50,000 আর ডাব্লিউ দেয়া আছে 1/10,000। We have to find probability of stiff neck causing meningitis and stiff neck causing whiplash। তাহলে এর উল্টাটা বার করতে হবে, তাই না? তাহলে পি অফ এম গিভেন এস আর পি অফ ডাব্লিউ গিভেন এস, এটা আমার বের করতে হবে। এম এস এর সূত্র লিখলাম, ডাব্লিউ এস এর সূত্র লিখলাম। এখন একটা দিয়ে আরেকটা ভাগ দিব। কেন ভাগ দিব? আমরা জাস্ট ভাগ না দিলেও তুমি আর কি ভাগ দিলে আর কি পি অফ এস এগুলা ক্যান্সেল অফ হয়ে যায়, নাহলে এস এর জন্য আবার আলাদা করে বের করতে হতো। ভাগ দিলে আর কি যদি উপরেরটা বেশি থাকে তাহলে কি বুঝবো, পি অফ এম গিভেন এস এর প্রবাবিলিটি বেশি, আর যদি ডাব্লিউ বাই এস নিচেরটা বেশি থাকে তাহলে এটার প্রবাবিলিটি বেশি। আমরা এটা দিয়ে যদি ভাগ দিই, পি অফ এস কাটা যায়। এরপর জাস্ট মান বসায় দিব, 0.5 ইন্টু 1/50,000, 0.8 ইন্টু 1/10,000 আসতেছে 1/8। যেহেতু নিচের সংখ্যাটা বড় তার মানে কি এটা ঘটার প্রবাবিলিটি বেশি, 8 গুণ বেশি। That is, whiplash is 8 times more likely than meningitis given a stiff neck। ঠিক আছে, যে স্টিফ নেকের জন্য হুইপ্ল্যাশ বেশি সময় হয় স্টিফ নেকের তুলনায় মেনিনজাইটিস হওয়ার থেকে। ওকে, এখন আচ্ছা কন্ডিশনাল প্রবাবিলিটিও আছে, এটা সূত্রগুলো আমরা একটু পরে লিখি। এইখানে যে 5টা সূত্র আছে এটা 3 নাম্বারেও লাগবে, বাট আমি ওখানে আলাদা করে লিখে দিয়ে আসছি। ঠিক আছে, আমরা একটু দেখি। টাইপ 2 টেবিল টেবিল প্রবলেমস, যদি বড় একটা টেবিল দেওয়া থাকে তখন আমরা বুঝবো এটা নেইভ বায়াস ক্লাসিফায়ারের প্রবলেম। আর এই সূত্রগুলা দিয়ে আমরা সলভ করব। আমাদের এক্সাম্পল কি কি আছে, যে কম্পিউটার বাই করবে কিনা, টেনিস প্লে করবে কিনা, ইমেল স্প্যাম হবে কিনা, কাস্টমার ক্লাসিফিকেশন, সিটিতে এইগুলো আসছিল। হ্যাঁ, এইরকম আমরা একটা এক্সাম্পল দেখি। এইখানে আমাদের সূত্র লাগবে 3টা, নেসেসারি ফর্মুলা 3 রকমের সূত্র লাগবে। একটা হচ্ছে পি অফ ক্লাস, টোটাল রো অফ দিস ক্লাস ডিভাইডেড বাই টোটাল রোজ অফ দ্য হোল টেবিল। তারপর পি অফ ফিচার গিভেন ক্লাস, rows of both feature rows that have both feature and this class divided by total rows of this class। দেখো প্রথমটায় কিন্তু টোটাল রোজ অফ হোল টেবিল দিয়ে ভাগ করছে, পরেরটায় টোটাল রো অফ দিস ক্লাস দিয়ে ভাগ করছে। এখন ক্লাস আর ফিচার কি এটা পরে আসতেছি, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর লাস্টে আমার একটা স্কোর বার করতে হয়। স্কোর ক্লাসের মধ্যে যদি দেই তাহলে কি আসতেছে, পি অফ ক্লাস ইন্টু পি অফ f1 given class multiplied by p of f2 given class into p of f3 given class, এমনি যাইতে থাকবে যতগুলো আছে। ম্যাথ দেখি, ম্যাথ হচ্ছে আমার এইটা। এই টাইপের যদি আসে তাহলে বুঝবো এটা নাইফ বায়াস ক্লাসিফায়ার। ঠিক আছে, আর আমরা এই 3টা সূত্র দিয়ে এই ম্যাথ সলভ করব। ফার্স্টে দেখি যে আমার কোয়েশ্চেনে দেয়া আছে ক্লাস, এই যে সি দিয়ে ক্লাস বুঝাচ্ছে, ক্লাস কয়টা আছে, 2টা দিয়ে দিছে আমাকে। ঠিক আছে, একটা হচ্ছে বাইস কম্পিউটার ইয়েস আর একটা বাইস কম্পিউটার নো। তাহলে এই যে বাইস কম্পিউটার ইয়েস আর নো এটা হচ্ছে আমাদের ক্লাস। ঠিক আছে, আর ডেটা স্যাম্পল আমার কিছু দেয়া আছে যে এক্স equals to age less than or equal to 30, income medium, student equals to yes, credit rating equals to fair, বাইস কম্পিউটার equals to what, এটার প্রবাবিলিটি চাইছে। এই যে বাইস কম্পিউটার equals to what, এইটার জন্য আমরা স্কোরের সূত্রটা ব্যবহার করব। আচ্ছা অন্যগুলো আগে দেখে আসি। যেহেতু আমার ক্লাস কি বলছে ইয়েস আর নো, আমরা ইয়েস আর নোর মধ্যে ডিভাইড করব। দেখো ইয়েস যেগুলো আছে ওইগুলা ইয়ালো দিয়ে ডিফারেন্সিয়েট করছে, আর যেগুলো নো আছে ওগুলা ব্লু দিয়ে ডিফারেন্সিয়েট করছে। এটা হচ্ছে আমার স্টেপ 1। ঠিক আছে, কোয়েশ্চেন এরকম টেবিল দেয়া থাকবে, কালার দেয়া থাকবে না। আমরা ফার্স্টে 2টা ক্লাস আলাদা করব। ঠিক আছে, যে নো কোনগুলো আছে ইয়েস কোনগুলো আছে। এখানে টোটাল আছে হচ্ছে কয়টা রো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা রো আছে। আর আমার ক্লাস 1 ইয়েস আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। তাহলে আমরা ফার্স্টের ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, টোটাল রো হচ্ছে কয়টা ক্লাসের, ইয়েস ক্লাসের জন্য রো কয়টা, 9টা। টোটাল রো ইন দ্য হোল টেবিল 14।
বুঝছো কেমনে এই সূত্রটা ব্যবহার হয়? নিচে লিখছি দেখো, given the table use naive Bayes classifier, এটা দেয়া আছে। এই দেখো ক্লাস 1 C1 হচ্ছে ইয়েস, C2 হচ্ছে নো। টোটাল স্যাম্পল আছে কয়টা? 14টা। এখানে দেখছি আমরা গুণে 14টা। এখন ইয়েস হচ্ছে 9টা, নো হচ্ছে 5টা। তো পি অফ C1, C1 কি ছিল? ইয়েস, এটা হচ্ছে 9/14। আর পি অফ C2, C2 হচ্ছিল কি? নো, এটা হচ্ছে 5/14। 5 কেমনে আসলো? নো গুলা গুনো, 1 2 3 4 5। ঠিক আছে, আমার ফার্স্ট স্টেপ ডান, 1 নাম্বার সূত্রের কাজ শেষ। এবার আসো সেকেন্ড নাম্বার সূত্র। এই যে এক একটা আমার ফিচার দিয়ে দিছে, এজ, ইনকাম, তারপর স্টুডেন্ট, ক্রেডিট রেটিং, এই সবগুলার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, দেখো এরপর ফর C1 ইয়েস ক্লাসের জন্য এজ ছিল কত? আহ লেস দেন অর ইকুয়াল টু 30। এখানে 2/9। 2/9 কেন? কারণ এজ লেস দেন 30 আমরা দেখি ইয়েস ক্লাসের জন্য। ইয়েস মানে ফার্স্টে ইয়ালো গুলার জন্য চেক করব। এই যে 9টা ইয়ালো ঘর আছে, এইখানে এজ লেস দেন অর ইকুয়াল টু 30 কয়টা আছে? দেখো এই একটা পাইছি, এই একটা পাইছি, দেখো দুইটা পাইছি না? আর কিন্তু নাই। এটা 30 থেকে 40, এটা 40-এর থেকে বেশি, এটাও 30 থেকে 40। এটা 30 থেকে ছোট অথবা ইকুয়াল, এটা 30 থেকে ছোট অথবা ইকুয়াল, তাহলে আসতেছে কি 2। আর এখানে কয়টা ইয়েস আছে? 9টা ইয়েস আছে, তাই আসতেছে কি 2/9। এখন ইনকাম, স্টুডেন্ট, ক্রেডিট রেটিং সব কয়টার জন্য এগুলো আমরা বার করব। তাহলে এজের জন্য আসছিল 2/9, ইনকাম মিডিয়াম 4/9, স্টুডেন্ট 6/9, ক্রেডিট রেটিংও 6/9। আরেকটা মিলাই দেখি, স্টুডেন্ট ইকুয়ালস টু ইয়েস, এগুলা কয়টায় আছে? তো ইয়েস ক্লাসের জন্য স্টুডেন্ট কই? ইয়েস কয়টা? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে কেমনে কাজ করি বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। তো আমরা ফার্স্টে এইভাবে বের করে নিলাম। এখন C2 নো এর জন্য বার করব। নো টোটাল ছিল কয়টা? 5টা। 5টার মধ্যে এজ কয়টা আছে দেখি। এই যে নো এর মধ্যে একটা, দুইটা, তিনটা। তো এজ, ইনকাম, স্টুডেন্ট, ইনকাম ইকুয়ালস টু মিডিয়াম, খালি মানে ইনকাম ইকুয়ালস টু মিডিয়াম, এটা কোন কোন জায়গায় স্যাটিসফাই করে? স্টুডেন্ট ইকুয়ালস টু ইয়েস কোন জায়গায় স্যাটিসফাই করে? ক্রেডিট রেটিং ইকুয়ালস টু ফেয়ার। এইগুলো সব বার করলাম। এখন আমরা এই যে স্কোরের যে সূত্রটা আছে এইটা ব্যবহার করব। ফার্স্টে কি বলছে? পি অফ ক্লাস। তাহলে পি, এখানে ইয়েস এর জন্য একবার করব, নো এর জন্য একবার করব। তো পি অফ ক্লাস, পি অফ ইয়েস কত ছিল? পি অফ C1 9/14, রাইট? এরপর আছে কি? পি ওভার F1 গিভেন ক্লাস। তাহলে প্রথমে আসছিল কি 2/9, তাই না? এজ এর জন্য, তাহলে ইন্টু 2/9। তারপর আর হাবিজাবি যেগুলো আছে আমরা দেখি, এই যে 2/9, 4/9, 6/9, এখন সবগুলো গুণ করে দিব। এটাই ইয়েস এর স্কোর হচ্ছে 9/14 প্রথমেটা, ইন্টু এখানে যে কয়টা বের হয়েছে আমাদের এই সবগুলো গুণ করে দিলাম, আসতেছে 0.028। আর নো এর জন্য করব। নো এর জন্য আসছিল 5/14 ফার্স্টে, ওটা দিলাম। এরপর এইখানে যে মানগুলা বাইর হয়েছে এগুলা গুণ করে দিব, আসতেছে 0.006। তো এইখানে আমার বেশি কোনটা? obviously yes। তাহলে so the naive Bayes classifier predicts that this person will buy a computer। ঠিক আছে, এখানে আরেকটা এক্সাম্পল আমি দেখাই দিছি। এখানে এই যে এটা সিটির কোশ্চেন মনে ছিল কোন, তো আমরা এখন এই যে দেখতেছি যে এইভাবে সলভ করব। হ্যাঁ, তোমরা চাইলে টেবিল আকারে সলভ করতে পারো, আলাদা লিখে করতে পারো, কমপ্লিটলি আপ টু ইউ গাইস। ঠিক আছে, এটা একটু দেখো, খুব ইজি আছে। এখানে আমি মানগুলা বার করে নিয়ে শেষে অ্যান্সার বার করে নিও, শেষ। আচ্ছা, এই টাইপ শেষ। লাস্টে হচ্ছে ম্যাপ প্রবলেমস, যেটা একটু প্যারা হয় আর কি। এটাকে বলা হয় বাইজিয়ান নেটওয়ার্কস। হ্যাঁ, স্লাইড এক্সাম্পল আছে বার্গলারি অ্যালার্ম, তারপর আর্থকুয়েক, জন কলস, তারপর একটা আছে স্প্রিংকলার ক্লাউডি। এগুলা স্লাইডের মধ্যে আছে। তো এইখানে আমার ফর্মুলা কি কি আছে নেসেসারি? এখানে আছে দুইটা ফর্মুলা, দুইটা না তো, তিনটা ফর্মুলা লাগবে এখানেও। প্রথমটাকে আমরা বলতেছি চেইন রুল, মাল্টিপ্লাই অল ডাউনওয়ার্ড অ্যারোস। আচ্ছা, গ্রাফটা দেখলে আরো ইজি হবে, আমি জাস্ট তোমাকে বলতেছি। এখানে দেখো আমি সূত্রতে অনেক কিছু লিখছি, অ্যান্ড 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 মানে কি, তাই না?
আমরা কি বলছি, এরকম সোজা দাগ থাকলে মানে কি গিভেন, গিভেন বোঝায়। আর যদি অ্যান্ড অ্যান্ড আমি লিখে দিছি, অ্যান্ড দিয়ে কি থাকলে অ্যান্ড বুঝবো, কমা, কমা থাকলে বুঝবো এখানে অ্যান্ড করতে হবে, অ্যান্ড। ঠিক আছে, যেমন পি অফ এন, এন বলতেছি নোড, এন ওয়ান অ্যান্ড এন টু অ্যান্ড এন থ্রি ইকুয়ালস টু পি অফ এন ওয়ান ইন্টু পি অফ এন টু গিভেন এন ওয়ান। ঠিক আছে, আর এরপরে আছে পি অফ এন থ্রি গিভেন এন ওয়ান এন টু। তার সূত্রটা এমনিও লেখা যেত যে পি অফ এন ওয়ান, আর সব বইয়ের স্লাইডে এমনি লেখা এন টু এন থ্রি। ঠিক আছে, কমা দিয়ে অ্যান্ড বোঝাচ্ছে এখানে, আমি ওই জন্যই অ্যান্ড লিখছি। আরেকটা সূত্র দেখি, সাম আউট রুল। ঠিক আছে, এখানে when used we need to get rid of a node, যে যখন আমার একটা প্রবাবিলিটি বাদ দিতে হবে, যেমন p of child equals to p of child and p of parent true plus p of child and parent equals to false। ধরো একটা এক্সাম্পল, ঠিক আছে, probability where it rained and I was late to class, একদিন বৃষ্টি হয়েছে আর ওই দিন আমি ক্লাসে যাইতে লেট করে ফেলছি। আরেকটা হচ্ছে আরেকদিন বৃষ্টি হয়েছে, আরেকদিন বৃষ্টি হয় নাই কিন্তু তবুও আমি ক্লাসে লেট ছিলাম। হ্যাঁ, তো এইখানে আমরা বলতে পারি যে আমি যে লেট হইছি এটা কি কাইন্ড অফ বৃষ্টির উপর ডিপেন্ডেন্ট, তাই না? তো আমি চাচ্ছি লেট হওয়ার প্রবাবিলিটিকে পুরাটা আলাদা করে দিতে। ঠিক আছে, যে আমি লেট হইছি, এইটার শুধু লেট হওয়ার প্রবাবিলিটি কত। তা আমি দেখতেছি আমার কাছে দেয়া আছে যে যেদিন বৃষ্টি হইছে ওই দিন লেট হইছিলাম এত% প্রবাবিলিটি। ঠিক আছে, যেদিন বৃষ্টি হয় নাই ওই দিন লেট হওয়ার সম্ভাবনা এত%, তাহলে টোটাল লেট হওয়ার সম্ভাবনা কত? তাহলে I need to find out total probability of me being late. So we use this formula to add both cases of being late. দুইটা কেসকে আমরা যোগ করে পুরা টোটাল লেট হওয়ার প্রবাবিলিটাকে আমরা বের করব। ঠিক আছে, এই সূত্রটা কেমনে, পি অফ চাইল্ড অ্যান্ড প্যারেন্ট, এখানে চাইল্ড হচ্ছে লেট আর প্যারেন্ট হচ্ছে কি রেইন। রেইন ট্রু হইছে যেদিন ওই দিনও আমি লেট ছিলাম, যোগ রেইন ট্রু হইছে, সরি, লেট ট্রু, লেট হইছে আমার কিন্তু রেইন হচ্ছে ফলস। তো যেদিন রেইন ফলস হয়েছে এবং যেদিন রেইন ট্রু হয়েছে, দুই দিনে আমি লেট হয়েছি, এই দুইটার প্রবাবিলিটি আমি যোগ করে দিছি। ওকে, লাস্ট ফর্মুলা, রিভার্সিং দি অ্যারো। এই যে আমরা 1 নম্বরে যে সূত্রটা দেখে আসলাম, মেনিনজাইটিস কজেস স্টিফনেক, আর একটা হচ্ছে স্টিফনেক কজেস মেনিনজাইটিস। ঠিক আছে, জাস্ট উল্টায় দিব, অ্যারোটা নিচের দিকে থাকলে একভাবে হবে, অ্যারোটা উপরের দিক গেলে জাস্ট আমরা এই সূত্রটা ব্যবহার করে উল্টায় বার করে দিব। ওকে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ বার্গলারি গিভেন দ্যাট অ্যালার্ম র্যাং। নর্মালি কি হয়, অ্যালার্ম বাজে কিসের জন্য, যদি চোর ডাকাতি হয়। ঠিক আছে, বাট এইখানে দেখতেছি কি বার্গলারি হইছে অ্যালার্ম বাজছে দেখে, মানে ঘন্টা বাজছে এরপর আমার চুরি হয়েছে। আর নর্মালি হয় কি চুরি হওয়ার পর ঘন্টা বাজে, তাই না? একটা ম্যাথ দেখি, সিটির ম্যাথ। আমার আছে কি দেয়া যে বার্গলারি, এখানে নোড কি, এটা হচ্ছে একটা প্যারেন্ট নোড, এটা হচ্ছে একটা প্যারেন্ট নোড, কারণ কি বার্গলারি আর আর্থকোয়েক কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু অ্যালার্ম হচ্ছে চাইল্ড নোড, এটা একটা কিছু চাইল্ড নোডও আবার প্যারেন্ট নোডও। ঠিক আছে, বার্গলারি এবং আর্থকোয়েকের চাইল্ড নোড হচ্ছে অ্যালার্ম। এটা কি ইন্ডিপেন্ডেন্ট? নো, কারণ কি এটা বার্গলারির উপর ডিপেন্ডেন্ট, আর্থকোয়েকের উপর ডিপেন্ডেন্ট। কেন ডিপেন্ডেন্ট? এর উপরে অ্যারো পয়েন্টেড আছে এই জন্য। ওকে, এরপর জন কলস আর মেরি কলস, এটা এখানে চাইল্ড নোড। হ্যাঁ, এখানে এদের প্যারেন্টকে অ্যালার্ম, এরা কি ইন্ডিপেন্ডেন্ট? নো, ডিপেন্ডেন্ট। কার উপরে? অ্যালার্মের উপর, কারণ কি এদের উপরে অ্যারো আছে। ওকে, এই মানগুলা এখন আসো যে বার্গলারি, শুধুমাত্র বার্গলারি হওয়ার প্রবাবিলিটি কত? 0.01%, জিরো, সরি পার্সেন্ট না, 0.001। আর শুধুমাত্র আর্থকোয়েক হওয়ার প্রবাবিলিটি কত? 0.002। এখন অ্যালার্মের ক্ষেত্রে প্রবাবিলিটি কয়টা হইতে পারে? এখানে 4টা দিছে। 4টা কেন? দেখো ওর প্যারেন্ট কয়টা? 2টা না? তাহলে 2 টু দি পাওয়ার 2 কত হয়? 4 হয় না?
আমার এইটাতেও যদি না যাই, আমি সাধারণভাবে যদি চিন্তা করে দেখি যে আমার প্যারেন্ট আছে দুইটা, এখানে কি হইতে পারে যে বার্গলারি, ধরো চোর ডাকাতি আর ভূমিকম্প একসাথে হয়েছে, ওই ক্ষেত্রে অ্যালার্ম বাজার প্রবাবিলিটি কত? 0.95। এখানে বার্গলারিও ট্রু, আর্থকোয়েকও ট্রু। এখন ধরো চোর ডাকাতি হয়েছে, বার্গলারি হয়েছে, কিন্তু ওই দিন রাতে ভূমিকম্প হয় নাই, ওই দিন অ্যালার্ম বাজার সম্ভাবনা কত ছিল? ওই দিন ছিল 0.94%। মানে বার্গলারি হবে না, বার্গলারি হবে কিন্তু ভূমিকম্প হবে না। এখন উল্টাটা ভাবি যে ওই দিন রাতে শুধুমাত্র আর্থকোয়েক হয়েছে কিন্তু চোর ডাকাতি হয় নাই, বার্গলারি হয় নাই, ওই দিন ওই রাতে অ্যালার্ম বাজার সম্ভাবনা কতটুক ছিল? ওই দিন ছিল 0.29। ঠিক আছে, 0.29, মানে কি আর্থকোয়েক ট্রু, বার্গলারি ফলস। আর অ্যালার্ম একদিন রাতে ধরো আর্থকোয়েকও হয় নাই, বার্গলারিও হয় নাই, চোর ডাকাতিও হয় নাই, ভূমিকম্প হয় নাই, তাও কেমনে কেমনে জানি অ্যালার্ম বাইজে উঠছে। এইটা হওয়ার সম্ভাবনা কত? এইটার হচ্ছে দুইটাই ফলস। এটা 0.001 আমার প্রবাবিলিটি। সাধারণ চিন্তায় আমরা ভাবি যে আচ্ছা কোনোটাই তো হয় নাই, বার্গলারিও হয় নাই, আর্থকোয়েকও হয় নাই, তাহলে অ্যালার্ম অবভিয়াসলি বাজবে না। বাট যদি ভুলবশত বাইজে বসে, এটার সম্ভাবনা কত? দেখো 0.001, অনেক কম সম্ভাবনা, কিন্তু এটা ঘটছে একদিন। অ্যালার্মের হয়তো মাথা খারাপ হয়ে গেছিল এই দিন। হ্যাঁ, প্রথমে এখন বার করব কি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট the alarm has sounded but neither burglary nor an earthquake has occurred and both John and Mary called। এখন দেখো আমার প্রায় সবকিছুই এখানে চাইছে, যে এখানে ফার্স্টে চাইছে কি বার্গলারি হয় নাই আর আর্থকোয়েক হয় নাই, এখানে আমার সম্ভাবনা দিছে কি বার্গলারি হওয়ার, আর্থকোয়েক হওয়ার। এখন চাইছে কি হয় নাই, হয় নাই এর মান কেমনে বার করব? এইটা যেহেতু পি অফ বি, যেহেতু দেয়া আছে কত 0.001, তাহলে আমার পি অফ নট বি, হ্যাঁ এইটা হচ্ছে নেগেশন সিম্বল, যেহেতু এখানে বলছে নাইদার, এইটার সম্ভাবনা কি হবে? টোটাল সম্ভাবনা হওয়ার পার্সেন্টেজ হচ্ছে ওয়ান। ওয়ান মানে যে এটা হইছে, একদম হইছে, 100 বার হইছে। আর জিরো হচ্ছে একবারও হয় নাই, জিরো। আর এইটার মাঝে হচ্ছে আমার যত টাইপের প্রবাবিলিটি। তা বার্গলারি না হওয়ার সম্ভাবনা কি? ওয়ান মাইনাস পি অফ বি, তাহলে 0.001। তাহলে বার্কলেই না হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.999। ওকে, তো সেম ভাবে আর্থকোয়েকেরটাও বার করব। নট, নট অ্যান আর্থকোয়েক, মানে নট আর্থকোয়েক, হ্যাঁ, নট কি হ্যাজ অকার্ড, বোথ জন অ্যান্ড মেরি কল। তো এখানে জনও কল করছে, মেরিও কল করছে, ঠিক আছে। এটা এটা এখন কেমনে সলভ করব? দেখো এটা আমার এই যে 1 নাম্বার যে সূত্রটা ছিল, চেইন রুল দিয়ে সবগুলা ডাউনওয়ার্ড অ্যারোকে আমরা মাল্টিপ্লাই করে ফেলবো। যেমন এইখানে অ্যারো আসতেছে, এখানে অ্যারো আসতেছে, এখান থেকে এখানে আসতেছে, এখান থেকে এখানে আসতেছে, যতগুলো আছে সবগুলোর মাঝে গুণ করে দিব। দেখি, লেট বার্গলারি বি বি, আর্থকোয়েক বি ই, অ্যালার্ম এ, A হচ্ছে depends on both B and E, John calls J and Mary calls M depend on alarm, কারণ কি অ্যালার্ম ওদের প্যারেন্ট নোড। এইখানে এই যে এটা দিয়ে নট বুঝাইছি আর কমা দিয়ে আর কি অ্যান্ড বুঝাইছি, আমি সূত্রে অ্যান্ড লিখছিলাম, ওইটার পরিবর্তে আমরা কমা লিখবো যখন এক্সামে লিখবো, ঠিক আছে। তো সূত্রটা আমার কি দাঁড়াইলো, প্রবাবিলিটি অফ পি নট বি গিভেন, সরি অ্যান্ড নট ই, অ্যান্ড অ্যালার্ম বাজার সম্ভাবনা, অ্যান্ড জে অ্যান্ড এম। এখন এই সব এটার সূত্র কি, মানে এই জিনিসটা বার করতে হলে কি হবে, ফার্স্টে আমরা কি বলছিলাম, দেখো যতগুলো অ্যান্ড আছে 1 নম্বর সূত্রে, এই যে n1 অ্যান্ড n2 অ্যান্ড n3, ফার্স্টে কি করব, n1 এর সাথে n2 গিভেন n1, ঠিক আছে, n1 এর সাথে n2 গিভেন n1, তারপর কি লাস্টে যেটা থাকবে ওইটা হচ্ছে কি, এই যে পি অফ ফার্স্টে কি লিখবো n1, তারপর n2 গিভেন n1, পরে n3 গিভেন n3 অ্যান্ড n2 গিভেন n1, এমনি যাইতে থাকবে, ঠিক আছে। তা আমরা যদি বার করি ফার্স্টে, এখানে কি হইতেছে, ফার্স্টে বার করব যে ফার্স্টে ঘটতেছে কি, এইটা এইটা অ্যান্ড এইটা, তারপর কি অ্যালার্ম
এই দুইটা আলাদা কেন লিখলাম, ওইখানে তো ইসের উপর লিখছিলাম, এখানে আলাদা করে লিখলাম কারণ বার্গলারি আর আর্থ, নট বার্গলারি আর নট আর্থকুয়েক দুইটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নোড, এটা কিন্তু কোনোটার উপর নির্ভরশীল না, ঠিক আছে। এই জন্য এই দুইটা ফার্স্টে আলাদা করে লিখবো। তারপর কি দেখতেছি, এ হচ্ছে ডিপেন্ডেন্ট কিসের উপর, বার্গলারির উপর, নট বার্গলারির উপর আর নট আর্থকুয়েকের উপর। এই জন্য ফার্স্ট এ লিখবো কি নট বার্গলারির উপর ডিপেন্ডেন্ট, আর নট আর্থকুয়েকের উপর ডিপেন্ডেন্ট। লাস্টে কি আছে হচ্ছে আমার জন কলস আর মেরি কলস। জন কিসের উপর ডিপেন্ডেন্ট, এর জন্য এইটা, মেরি কিসের উপর ডিপেন্ডেন্ট, এর উপর, এই জন্য এটা, বুঝছো। যেটা সোজা কথায় যেটা যেটা হইছে ওগুলা লিখবো, যেগুলা ইন্ডিপেন্ডেন্ট ওগুলা ডিরেক্ট লিখে দিব, আর যেগুলা হচ্ছে কি আমার ডিপেন্ডেন্ট, ওটা কিসের উপর ডিপেন্ডেন্ট ওটাও লিখে দিব, ওটা দিয়ে গুণ করব। এখন এই মানগুলো আমার কোশ্চেনে দেয়া আছে, এটা তো আমরা এই যে একটু আগে আমি এক্সাম্পল বার করে দেখাইলাম যে পি অফ বি যেহেতু 0.001, পি অফ নট পি হবে কি 1 - 0.001, তাহলে আসতেছে 0.009। এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে ওর কোনো প্যারেন্ট নাই, এই জন্য এটা শুধুমাত্র এটা বসছে, এখানে আবার গিভেনের কোনো কাহিনী নেই। এইখানেও পি অফ নট ই, এটাও ইন্ডিপেন্ডেন্ট, ওরও প্যারেন্ট নাই, এখানেও গিভেনের কোনো কাহিনী নাই, ডিরেক্ট 0.998 বসাই দিব। এখন গুণ করতেছি কি পি অফ এ গিভেন নট বি নট ই। এখন এর প্যারেন্টস কে, এটা, এ তো একা শিশু, ওকে তো আলাদা রাখা যাবে না, ওকে ওর মা বাবার সাথে রাখতে হবে, প্যারেন্টস এর সাথে রাখতে হবে। তাহলে এ নট ই, নট বি নট ই, এটার মানও দেয়া আছে। এটার মান কই দেয়া আছে, এই দেখো টেবিলে, এখানে দুইটাই ফলস, নট বি নট ই, এটার মান কি 0.001, এখানে আমরা পাইছি 0.001, ঠিক আছে। আর পি অফ বি পি অফ ই তো এই যে উপরে দেয়া ছিল। আর এখন পি অফ জে গিভেন এ, এইখানেও যে হচ্ছে বাচ্চা, এ হচ্ছে কি প্যারেন্ট, হ্যাঁ। তো এর জন্য যে ঘটতেছে, এটার প্রবাবিলিটি কত, 0.90, কই পাইলাম, এই দেখো, এর জন্য যে ঘটতেছে এটার প্রবাবিলিটি 90, আর ঘটতেছে না এটা হচ্ছে 0.5। এর জন্য এম ঘটতেছে 0.70, এর জন্য এম ঘটতেছে না এটার হচ্ছে 0.1। তো আমার লাগবে কি ঘটতেছে, জন কল 0.90, মেরি কল 0.70, এই যে জন কল, এটা এটা, এখন জাস্ট সবগুলা গুণ করে দিব, গুণ করলাম, এটা আসছে, শেষ অ্যান্সার। বি নাম্বার, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট জন কল। এখন দেখো এ নাম্বারে কি সবগুলাই মানে মোটামুটি আমার লাগছিল, তাই না, মানে এখানে যতগুলো অ্যারো আছে সবগুলা ইনক্লুডেড। এখন যদি একটা কেস চায় যে শুধুমাত্র জন কল করছে, এটার প্রবাবিলিটি কত, কেমনে বার করব, তখন আমরা কি করব, 2 নাম্বার রুলটা ইউজ করব, ঠিক আছে, সাম আউট রুল। তার মানে কি, যখন যখন আহ এখানে, আচ্ছা আগে বুঝে নেই, অ্যালার্ম বাজলে জন কল করতেছে, অ্যালার্ম না বাজলেও জন কল করতেছে, আমার এই দুইটা কেসই লাগবে, ঠিক আছে। তো এই জন্য এই সূত্রটা ব্যবহার করব আর কি, যে এক সময় অ্যালার্ম ইকুয়ালস টু ট্রু, এখানে চাইল্ড কি জন, পি অফ জে কমা অ্যালার্ম ইকুয়ালস টু টু, যোগ পি অফ জে কমা প্যারেন্ট ইকুয়ালস টু, মানে অ্যালার্ম ইকুয়ালস টু ফলস, ঠিক আছে। এটা ফার্স্টে দেখি, এই যে এই সূত্রটা লাগবে আমার, জন কলস অনলি ইফ দ্য অ্যালার্ম গোজ অফ অর ইফ ইট ডাজেন্ট। যদি অ্যালার্ম বাজে অথবা না বাজে ওই ক্ষেত্রেই জন কল করবে, তাই না, কারণ ওর প্যারেন্ট হচ্ছে অ্যালার্ম। সো উই নিড টু অ্যাড দ্য টু প্রবাবিলিটিস। এখন আমরা দেখছি যদি প্যারেন্ট দুইটা থাকে, টু তো থাকবেই, প্যারেন্ট যদি দুইটা থাকে, কয়টা টোটাল কম্বিনেশন আছে, চারটা, এখানে প্যারেন্ট কয়টা, একটা, এখানে কয়টা আসতেছে তাহলে 2 টু দি পাওয়ার 1, 2, তাহলে দুইটা সম্ভাবনা, তাই না। আচ্ছা, পি অফ জে হচ্ছে পি অফ জে অ্যান্ড পি অফ ই অ্যান্ড এ ইকুয়ালস টু ট্রু প্লাস পি অফ জে অ্যান্ড এ ইকুয়ালস টু ফলস। অথবা পরীক্ষায় আমরা যখন লিখব, এটা লিখব পি অফ জে গিভেন এ ইনটু পি অফ এ, এই যে এ ইকুয়ালস টু ট্রু প্লাস পি অফ জে গিভেন এ নট ইনটু পি অফ এ নট, ঠিক আছে। এই সূত্রটা আমরা পরীক্ষার সময় লিখব। তো ফার্স্ট এখন এইটার মান তো দেয়া আছে, পি অফ এর মান কিন্তু দেয়া নাই, ঠিক আছে। এর এর মান কিন্তু ওই মানে ওইভাবে করা নাই, আলাদা করে দেয়া নাই, তা আমাদের এটা আলাদা করে বার করে লিখতে হবে, ঠিক আছে।
অবশ্য হ্যাঁ, মান দেয়া আছে, এই টেবিলের মধ্যে দেয়া আছে, ডিরেক্টলি দেয়া নাই, কারণ আমরা এটা আলাদা করে লিখবো। ঠিক আছে, ভ্যালু অফ পি এ অ্যান্ড পি নট এ ইজ নট গিভেন। ঠিক আছে, তাহলে পি অফ এ, এখানে অ্যাড অল ফোর প্রবাবিলিটিস অফ বার্গলারি অ্যান্ড আর্থকোয়েক। ওই যে বলছিলাম দুইটা প্যারেন্ট আর্থকোয়েক অ্যান্ড বার্গলারি, তাহলে কম্বিনেশন কয়টা হবে? টু টু দি পাওয়ার টু, চারটা। তাহলে এখানে কি কি কম্বিনেশন আছে দেখো। পি অফ এ, এ ঘটতেছে যখন বার্গলারিও হচ্ছে আর্থকোয়েকও হচ্ছে, ইনটু পি অফ বার্গলারি হওয়ার প্রবাবিলিটি, আর্থকোয়েক হওয়ার প্রবাবিলিটি, প্লাস পি অফ এ ঘটতেছে কখন? বার্গলারি ঘটতেছে কিন্তু আর্থকোয়েক ঘটতেছে না, ইনটু পি অফ বি ইনটু পি অফ নট ই, কারণ এখানে কি নট ই, প্লাস পি অফ এ, অ্যালার্ম বাজতেছে কারণ কি নট বার্গলারি, বার্গলারি ঘটে নাই বাট আর্থকোয়েক ঘটছে, ইনটু পি অফ এই যে নট বার্গলারি আর পি অফ আর্থকোয়েক, প্লাস লাস্টেরটা পি অফ এ ডিপেন্ডেন্ট, যে কোনোটাই ঘটে নাই, পি অফ নট বার্গলারি নট আর্থকোয়েক ইনটু পি অফ নট বার্গলারি ইনটু পি অফ নট আর্থকোয়েক। তো আমরা আমাদের এই মানগুলো এখন মান থেকে নিব? টেবিল থেকে। দেখো দুইটা নট থাকলে, দুইটা ট্রু থাকলে এটা, একটা ট্রু একটা ফলস থাকলে এটা, একটা ফলস একটা ট্রু থাকলে এটা, ফলস ফলস থাকলে এটা। আর বার্গলারি আর আর্থকোয়েকের মান তো এখানে দেয়া আছে, নটেরটা আমরা 1 দিয়ে মাইনাস করে বার করে দিছি। এখন জাস্ট এই সবগুলা মান নিয়ে আমরা এখানে বসায় গুণ দিব আর যোগ দিব, গুণ যোগ এমনি করব। তাহলে আমার পি অফ এর মান বাইর হয়ে গেছে, আর পি অফ নট এর মান জাস্ট 1 থেকে এটা বাদ দিয়ে বার করে ফেলবো, ইজি গেল। এখন পি অফ জে, শুধুমাত্র জন কলের সূত্রটা সূত্রের মধ্যে মান বসাই দিব। এটা শুধুমাত্র জন কলের কি ছিল? পি অফ জন কল গিভেন অ্যালার্ম, এটার মান এখন এটা ইনটু পি অফ এ। তো জন কলের এই মানটা তো আমরা দেয়া ছিল কোয়েশ্চেনে 0.90, এই যে পি অফ জন কল ডিপেন্ড গিভেন এ। ঠিক আছে, তো এই মানটা আমরা এখানে বসাই দিছি, আর পি অফ এ তো আমরা একটু আগে বার করলাম, এই যে এই বড় মানটা, তো এখানে বসাই দিব, যোগ নট এ, নট এর মানটা দেয়া আছে এই যে, হ্যাঁ এফ থাকলে পি অফ জন কলস নট এ 0.5, তো আমরা এখানে 0.5 বসাবো, প্লাস এখানে পি অফ নট এর মানটা আমরা যে এখানে বার করলাম এই যে এটা, তাহলে 0.90 ইন্টু এটা আর 0.05 ইন্টু এটা করলাম, টোটাল রেজাল্ট আসতেছে এটা, তাহলে 5.2%, 5.21% চান্স। ওকে, এখানে আরেকটাই, তো বাইজিয়ান নেটওয়ার্কের ম্যাথ আমরা দেখলাম। ঠিক আছে, ম্যাপ রিলেটেড, ম্যাপের মতো থাকবে, অ্যারো থাকবে, আর বাইজিয়ান ক্লাসিফায়ার হচ্ছে কি এরকম টেবিল থাকবে। তা এটার আরেকটা এক্সাম্পল দেখি, এটা আর একটু বড়। এইখানে দেখো ফার্স্টে কি প্যারেন্ট, ইন্ডিভিজুয়াল কি কি নোড আছে, হ্যাঁ ক্লাউডি, দেখো ক্লাউডির কিন্তু কোনো প্যারেন্টস নাই, তাহলে ক্লাউডি আমরা ধরে রাখতে পারি যে এটা ট্রু, ট্রু ধরে রাখলাম। পি অফ সি শুধুমাত্র 5 দেয়া আছে, তার মানে আমরা বলতে পারি যে ক্লাউডি ছিল, মেঘ ছিল আকাশে। এখানে ক্লাউডির ফলস হওয়ার জন্য কোনো মান আমাকে দেয়া হয় নাই, শুধুমাত্র পি অফ সি ইকুয়ালস টু 5 দেয়া, তো আমরা এটাকে ট্রু ধরে ফেলতে পারি। ক্লাউডি কি ইন্ডিপেন্ডেন্ট? ইয়েস, কারণ কি ওর কোনো প্যারেন্ট নাই। এরপর আসো, স্প্রিংকলারের আছে আর রেইনের আছে, হ্যাঁ। তো স্প্রিংকলার যদি, এখন দেখো ক্লাউডির উপরে স্প্রিংকলার নির্ভরশীল, তাই না? তাহলে এখানে কি হবে? পি অফ, যে কি ঘটতেছে, স্প্রিংকলার ঘটতেছে, হ্যাঁ এখানে কিসের জন্য, সরি কমা না এখানে, কিসের জন্য ঘটতেছে? ক্লাউডির জন্য, সি, এটার মান কত? এটা হবে 0.10 দেয়া আছে। আরেকটা আছে কি ফলস, তাহলে পি অফ কি আহ, কি হচ্ছে? নট স্প্রিংকলার, নট স্প্রিংকলার কিসের উপর বেস করতেছে? ক্লাউডের উপর, মানে ক্লাউডির জন্য এটা ঘটতেছে, এটার হবে কত? 0.50। ঠিক একইভাবে এখানেও বার করে ফেলবো, তারপর ওয়েট গ্রাসে গিয়ে দেখবো। আমার এখানে কোয়েশ্চেন চাইছে কি, given that the grass is wet, what is the probability that it is due to rain and not sprinkler
অ্যাজিউমিং ইট ইজ ক্লাউডি, ইট ইজ আ ক্লাউডি ডে। অনেক কিছু আমরা সিম্পলিফাই করব। আমাদের চাইছে কি, ফার্স্টে দেখবো চাইছেটা কি, কি ঘটতেছে, ঘটতেছে কি কি ঘটতেছে, যে কি রেইন ঘটতেছে, তা ফার্স্টে রেইন লিখবো। নট স্প্রিংকলার ঘটতেছে, নট স্প্রিংকলার লিখবো, ঠিক আছে। এখানে কি আহ, না, এটার কমা হবে এখানে মাঝে অ্যান্ড রিলেশন, কারণ কি এটাও ঘটতেছে, এটাও ঘটতেছে। হ্যাঁ, তাই জন্য দুইটার মাঝে কমা, তার মানে এন্ড হচ্ছে। প্রবাবিলিটি অফ এত এত গিভেন দ্যাট। এখন দেখো গিভেন দ্যাট কি, গ্রাস ইজ ওয়েট। এখন এই সেখানে দাগ দিব, গিভেন দ্যাট গ্রাস ইজ ওয়েট, ডাব্লিউ। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, বার করতে বলছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে গিভেন দ্যাট কি কি আছে, গ্রাস ওয়েট থাকতে হবে, ঠিক আছে। গ্রাস ওয়েট থাকতে হবে, আর কি থাকতে হবে, ক্লাউডি থাকতে হবে। এইটার এখন আমরা প্রবাবিলিটি বার করব। তাহলে কি কি ঘটতেছে, এখানে রেইন ঘটতেছে, আর নট স্প্রিংকলার, এখানে শুধু এস লিখছে, নট হবে নট দ্য স্প্রিংকলার, নট এস। কিসের উপর গিভেন দ্যাট, কিসের উপর ঘটতেছে বেসিস, ডাব্লিউ। এই যে গিভেন দ্যাট গ্রাস ইজ ওয়েট, আর লাস্ট এটা ক্লাউডিও হবে, ক্লাউডিটা ওরা একটু কমপ্লেক্স করে শেষে দিয়ে দিছে, অ্যাজিউমিং ইট ইজ এ ক্লাউডি ডে, তার মানে ওই দিন মেঘলা দিনও ছিল, তো এই জন্য কমা দিয়ে সিও দিয়ে দিতে হয়েছে, বুঝা গেছে। তো এই জিনিসটা আমার বার করতে হবে। এখন এখানে কিছু দেয়া আছে যে পি অফ আর given that WC, এটার মানে কি, probability that it is due to rain given that grass is wet and it is a cloudy day। মানে কি বৃষ্টি হবে কিসের উপর, given that কিসের উপর বেস করে, ওয়েট থাকবে গ্রাস, ক্লাউডি থাকবে। এখানে কি আমার গ্রাস ওয়েট কিসের উপর ডিপেন্ডেন্ট, রেইনি ডে আর ক্লাউডি ডে। এখানে রেইন ঘটতেছে কিসের জন্য, ক্লাউডি ডের জন্য। এখানে কি হবে, ওয়েট হইতেছে গ্রাস কিসের জন্য, ক্লাউডি ডের জন্য। এই যে টোটাল প্রবাবিলিটি। তো এইগুলা সেন্টেন্স গুলা পড়ে তোমার এইরকম জিনিসগুলা কনভার্ট করা শিখতে হবে, খুব মাথায় রাখবা। কি কি ঘটতেছে ওগুলা আগে লিখবা। যদি একের অধিক কিছু ঘটে থাকে, ধরো এ আর বি ঘটতেছে, তাহলে কমা দিবা মাঝে। কিসের উপর ডিপেন্ড করে ঘটতেছে, যদি শুধুমাত্র সি এর উপর ডিপেন্ড করে ঘটে তাহলে সি দিবা, যদি সি ডির উপর এই দুইটা ডিপেন্ড করে ঘটতেছে তাহলে ডি দিবা, আর লাস্টে বাইরে পি দিয়ে দিবা। প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি গিভেন দ্যাট সি অ্যান্ড ডি। ওকে, সলভ করি। গ্রাস ইজ ওয়েট, ডাব্লিউ। রেইন আর, আচ্ছা এগুলা হাবি জাবি ওইটাই লিখছি। ক্লাউডি, সি ইকুয়ালস টু টি, টি, টি দিয়ে ট্রু। এটা আমরা ধরে নিছি, ধরে নিছি কেন, ধরি নাই, দেয়াই আছে। সি অফ প্রবাবিলিটি অফ সি ইকুয়ালস টু 5, খালি ট্রু এর কেস দেয়া আছে, ফলস এর কোনো কেস দেয়া নাই। তা আমরা সবগুলা ধরে ফেলবো যে এটা ট্রু, সব জায়গায় সি ট্রু হবে, ঠিক আছে। প্রবাবিলিটি অফ আর গিভেন সি, এটা হচ্ছে 0.80, এটাও দেয়া আছে। রেইন গিভেন ক্লাউডি, প্রবাবিলিটি অফ আর নট গিভেন সি, নো রেইন গিভেন ক্লাউডি, এটার প্রবাবিলিটিও এই ছকে দেয়া আছে। ছক দেখে এগুলা মানগুলা বার করে লিখবা, ঠিক আছে। এই যে এখান থেকে নিছি, এখানে আসছে কত, আমার রেইন আসছিল 0.80, এই মানটা দেয়া নাই, বাট আমরা কেমনে জানি বার করবো, 1 থেকে বিয়োগ করে দিব, করে দিলাম 0.20 আসতেছে। পি অফ এস গিভেন সি, এটা দেয়া আছে 0.10। পি অফ নট এস গিভেন সি, এটা আমরা বার করবো কেমনে, যে 1 মাইনাস স্প্রিংকলার, তাহলে কি হচ্ছে, নো স্প্রিংকলার, তাহলে 1 মাইনাস 0.10 ইকুয়ালস টু 0.90। আর আমরা আমরা বার করব, আর এই মানটা দেয়া আছে, পি অফ গ্রাস ইজ ওয়েট গিভেন রেইনি নট স্প্রিংকলার, এই দুইটার কারণে ওয়েট হইতেছে, ঠিক আছে। এটার মানও দেয়া আছে, তা আমরা বার করব কি, এই যে এটা গিভেন কি, পি অফ রেইনি নট স্প্রিংকলার, গ্রাস ইজ ওয়েট, ডে ইজ ক্লাউডি, ঠিক আছে। এটার জন্য এই সূত্রটা আমরা কি একদম প্রথমে দেখছিলাম না, ওই যে রিভার্সের সূত্র, 3 নাম্বার সূত্র যেটা, এই যে রিভার্সের সূত্র, প্যারেন্ট চাইল্ড, চাইল্ড প্যারেন্ট ইন্টু প্যারেন্ট ডিভাইডেড বাই চাইল্ড। এখানে তাই করব।
দেখো ফার্স্টে, আচ্ছা এইখানে যে সূত্র এটা তো মান দেয়া আছে, এই সূত্রটা পি অফ আর অ্যান্ড নট স্প্রিংকলার গিভেন ওয়েট অ্যান্ড ক্লাউড, এই জিনিসটা আমার প্রশ্নে চাইছিল, রাইট? এখন আমরা জানি এটা হচ্ছে কি এক নাম্বার যে রিভার্স সূত্রটা আমরা দেখছিলাম 3 নম্বরে, তাই না? উপরে আছে এই যে সূত্রটা, কই গেল রে, এত উপরে কেন? আহ, আচ্ছা, একদম প্রথম সূত্র, সরি, এই সূত্রটাই, তাই না? তো এইটা, এইখানে দেখো, এইখানে একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তুমি বলতে পারো যে আমার তো এই জিনিসটা হুবহু এইখানে উল্টায় দেওয়ার কথা ছিল। এই জিনিসটা বসছে, এই যে পি অফ ওয়েট গিভেন দ্যাট রেইন অ্যান্ড নট স্প্রিংকলার, তাই না? এই জিনিসটা বসছে, আমরা পরে ভ্যালু পুট করে ডাইরেক্টলি ম্যাথ করে ফেলছি। আমার এখানে সিটা মিসিং কেন? সিটা মিসিং হচ্ছে কারণ দেখো, এইটা তো আমরা কোয়েশ্চেনে চাইছে, রাইট, এই জিনিসটা, বাট আমরা যখন ফর্মুলা অ্যাপ্লাই করতেছি তখন দেখো ওয়েট গ্রাসের প্যারেন্ট কে কে? স্প্রিংকলার আর কি রেইন। এইটার প্যারেন্ট, ডিরেক্ট প্যারেন্ট কি ক্লাউডি? না, এই জন্য ক্লাউডি অমিট হয়ে গেছে। ওয়েট গ্রাস ক্লাউডি কি কেয়ার করে না, ও শুধুমাত্র কেয়ার কি করে? স্প্রিংকলার আর রেইনের উপর, বুঝা গেছে? এই জন্য আমরা এটা লিখছি যে পি অফ ওয়েট গিভেন আর, আর নট given given rain and not sprinkler multiplied by p of r। এখন আর এর প্যারেন্টস কে দেখো, রেইনের প্যারেন্ট কে? এই যে রেইনের প্যারেন্ট হচ্ছে ক্লাউডি, আর স্প্রিংকলারের প্যারেন্টও ক্লাউডি। এই জন্য আমরা এখানে লিখছি আর গিভেন সি আর নট স্প্রিংকলার গিভেন সি। কিন্তু আগের ম্যাথটায় যদি দেখি, ওইখানে দেখো শুধুমাত্র লিখছিলাম কি মাল্টিপ্লাইড বাই পি অফ বি আর পি অফ ই। এই সূত্র কিন্তু এই সূত্র এখানে মাল্টিপ্লাইড বাই পি অফ বি ইন্টু পি অফ ই। কারণ কি, এইখানে বি এর আর আর্থকোয়েকের কিন্তু কোনো প্যারেন্ট ছিল না, তাই ওরা নিজেদের উপরেই একা একাই বসছে। বাট এইখানে যেহেতু এই দুইজনের প্যারেন্ট আছে ক্লাউডি, এই জন্য সূত্রে ওইটাও লেখা লাগছে গুণ দেওয়ার টাইমে, ওকে? এটাও লেখা লাগছে। তো এইটাই আর কি এখন লিখে আমরা আর কি এখান দিয়ে বার করতেছি, তবেই আসবে, এই জিনিসটা জাস্ট মনে রাখবা। এখন আমরা জাস্ট মান বসাই দিব, ঠিক আছে? এখন দেখতেছি উপরে সবগুলার মান আমার আছে মোটামুটি, পি অফ ডাব্লিউ গিভেন সি, এটার মান নাই, এটার মান এখন বাইর করতে হবে। এটার মান কেমনে বাইর করব দেখি। কি ঘটতেছে? ওয়েট গ্রাস ইজ ওয়েট, হ্যাঁ, এটার প্যারেন্টস কয়টা? দুইটা, স্প্রিংকলার রেইন। তাহলে কয়টা কম্বিনেশন? চারটা। ট্রু ট্রু ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু, ফলস ফলস। এই সব কয়টার জন্য এখন আলাদা করে বার করতে হবে। এই যে দেখো পি অফ রেইন, ওয়েট গ্রাস, এখানে রেইনও ছিল, স্প্রিংকলারও অ্যাক্টিভ ছিল, মাল্টিপ্লাইড বাই পি অফ আর গিভেন সি ইন্টু এস গিভেন সি। ওই যে বার্গলারি আর্থকোয়েকেরটা যখন করছিলাম তখন দেখো গুণ, কি কি গুণ দিছিলাম, এই যে পি অফ বি আর সি ই, এখানে পি আর, সরি, হ্যাঁ এটাই, পি অফ বি আর ই কিন্তু কি ইন্ডিপেন্ডেন্ট, আমার ই ছিল কি বলে ইন্ডিপেন্ডেন্ট নোট ছিল, ওর কোনো প্যারেন্ট ছিল না, এই জন্য শুধু পি অফ বি আর পি অফ ই হয়েছে। কিন্তু এইখানে গুণ হচ্ছে কি দিয়ে দেখো, ওর প্যারেন্ট নোড দিয়ে গুণ হচ্ছে, কিন্তু এটা কি চাইল্ড নোড, চাইল্ড নোডের প্যারেন্ট নোড হচ্ছে কি পি অফ আর গিভেন সি, পি অফ এস গিভেন সি। এখানে গিভেন সি আসতেছে কারণ কি, কারণ কি ওদের এই দুইটার প্যারেন্ট আবার সি ছিল, তাই না? এই জন্য শুধু পি অফ আর আর শুধু পি অফ এস দিয়ে করলে কিন্তু হবে না। রেইনও ক্লাউডের উপর ডিপেন্ডেন্ট, এসও ক্লাউডের উপর ডিপেন্ডেন্ট। তো আমরা এইভাবে জাস্ট বসাই দিলাম সবগুলা কেস। একটা হচ্ছে কি দুইটাই ট্রু, একটা ফলস ট্রু, একটা ট্রু ফলস, দুইটাই ফলস, ঠিক আছে?
এমনি জাস্ট বসাই দিচ্ছি। তারপর মানগুলা টেবিলে দেয়া আছে, টেবিল থেকে নিয়ে গুণ করে দিব। তারপর পি অফ ওয়েট ও গিভেন ক্লাউডির বের করে ফেলছি। তারপর লাস্টে গিয়ে পি অফ নট রেইন, মানে আমরা যেটা লিখছিলাম ওইটা সূত্র লিখে সবকিছু গুণ করে দিছি, বার হইতেছে 87% চান্স। ঠিক আছে, এই হচ্ছে আমার বায়োসিয়ান নেটওয়ার্কের মোটামুটি ম্যাথ। এখন আরেকটা জিনিস বলছিলাম, ওই যে প্রবাবিলিটি, হ্যাঁ, এটাও চ্যাপ্টারে আমার আছে, আর এটার 5টা ফর্মুলা আছে, যে ফর্মুলা গুলা করছি ওগুলাই। তো এগুলাও আলাদা করে একটু পড়ে নিও যদি এখান থেকে ডিরেক্ট কোনো ম্যাথ চায় বসে। ঠিক আছে, যেমন কন্ডিশনাল প্রবাবিলিটি, পি অফ এ গিভেন বি, তার মানে কি পি অফ এ বি, এটার সূত্র কি, এই যে এ অ্যান্ড বি ডিভাইডেড বাই বি, তাহলে কি হচ্ছে পি অফ এ ইন্টু বি পি অফ বি, এরকম হচ্ছে তাই না? এইখানে হইতেছেটা কি আসলে, যে বি ইজ ডেফিনেটলি ট্রু, হোয়াট ইজ দ্য চান্স অফ এ হ্যাপেনিং, বি ঘটতেছে, এ ঘটার চান্স কত। আরেকটা আছে যে পি এ অ্যান্ড বি, এখানে এইটার সূত্র হচ্ছে পি এ গিভেন বি ইন্টু probability of B, এটার মানে হচ্ছে for A and B to both happen, first B has to happen, then A has to happen, given that B has happened। এটাকে চাইলে উল্টাভাবে লেখা যায় যে P of A and B, P of A and B হচ্ছে আহ, আমরা লিখতে পারি P of B given A into probability of A। এখন দেখো পরের সূত্রটা হচ্ছে এই যে 3 নাম্বার, হ্যাঁ, পি অফ এ অ্যান্ড বি অ্যান্ড সি, এটারই এখানে 2টা দিয়েছিল, এখানে 3টা দিয়ে আসছে। তাহলে আর কি এইভাবে আমরা করব। এই সূত্রটা কিন্তু আমরা ওই যে ম্যাথে ব্যবহার করছি, দেখো পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন এ ইন্টু পি অফ সি গিভেন এ অ্যান্ড বি, ম্যাথে ব্যবহার করছি না, ওইটাই। পরে লাস্টে 4 নাম্বার সূত্রটা দেখো, যে টোটাল চান্স অফ স্টিফ নেক, ধরো স্টিফ নেক বার করতে চাচ্ছি, তো এখানে কি হবে, চান্স অফ গেটিং স্টিফ নেক ফ্রম মেনিনজাইটিস প্লাস চান্স অফ গেটিং স্টিফ নেক ফ্রম হুইপ্ল্যাশ, অথবা আরেক কেসে হচ্ছে চান্স অফ গেট বিইং লেট ডিউ টু রেইন, চান্স অফ বিইং লেট ডিউ টু নট রেইন। ঠিক আছে, এই যে মাঝে প্লাস, এই সূত্রটাও আমরা ব্যবহার করছি। লাস্টে আরেকটা সূত্র আছে এইটা। তো এই প্রবাবিলিটির সূত্রগুলা দিয়ে যদি কিছু আসে কইরা দিও, এই সূত্রগুলো আমাদের সবার মানে পরিচিত, অন্য অন্য ম্যাথগুলো যে সলভ করলাম। এখন এই ম্যাথগুলা ভালো করে কইরো, তাহলে আর কি মোটামুটি একটা ভালো চান্স আছে যে পরীক্ষায় সলভ করতে পারার। হ্যাঁ, এখন আসো কনফিউশন ম্যাট্রিক্স, খুবই ইজি ম্যাথ, বাট ভুল করাও অনেক ইজি। কনফিউশন ম্যাট্রিক্স, ফার্স্টে আমাদের ছক আঁকা শিখতে হবে। ঠিক আছে, এরকম একটা ছক ফার্স্টে দাগ দিবা লম্বা, এরকম একটা দাগ দিবা লম্বা। হ্যাঁ, এরপর কি করব আমরা, এই করব, এই করব, তারপর এমনি দিয়ে একটা দাগ দিয়ে এমনি করব, এমনি একটা দাগ দিয়ে এমনি করব। এখন দেখো কি কি আছে, সরি এখানে দাগ মনে হয় বেশি দিয়ে ফেলছি। হ্যাঁ, এইবার হইছে। উপরে হচ্ছে প্রেডিক্টেড পজিটিভ, এদিকে হচ্ছে প্রেডিক্টেড নেগেটিভ, আর এই সাইডে হচ্ছে অ্যাকচুয়াল পজিটিভ অ্যাকচুয়াল নেগেটিভ। এখানে মুখস্থ করবা, এখানে যা লেখা এটাই লিখতে হবে। এইখানে হয় ট্রু পজিটিভ টিপি, এইখানে টিপি হয়, এখানে হয় টিএফপি ফলস নেগেটিভ, সরি আমি এফপি না এফএন হবে ফলস নেগেটিভ, আর এখানে হবে ফলস পজিটিভ, এদিকে হবে ফলস ট্রু নেগেটিভ। ঠিক আছে, টিপি এফএন, এফপি টিএন, এন একটা টিপি টিএন ডায়াগোনালি, এফপি এফএন এই ডায়াগোনালি, টিপি টিএন এফপি এফএন। হ্যাঁ, এখন এগুলার মানে কি, সাপোজ আমরা এক্সাম্পল দিয়ে বুঝি তাহলে বেটার হবে। ট্রু পজিটিভ এটার মানে কি, এটার মানে কি যে পেশেন্ট ইজ সিক, এআই সেজ দে আর সিক। ঠিক আছে, যে রুগী অসুস্থ, এআইও ওকে বলছে ও অসুস্থ, এআই হইতে পারে, টেস্ট হইতে পারে।
তাহলে দেখতেছি যে কি আসলেই অসুস্থ, আমার টেস্টের রেজাল্ট আসছে ওই অসুস্থ, এরকম কেস হইলে ট্রু পজিটিভ। এরপর দেখবো যে ট্রু নেগেটিভ, পেশেন্ট ইজ নট সিক, এআই সেজ দে আর নট সিক। ঠিক আছে, যে পেশেন্ট অসুস্থ না, টেস্ট রেজাল্ট আসছে ওই অসুস্থ না, তাহলে এটা হচ্ছে ট্রু নেগেটিভ। ট্রু নেগেটিভ হচ্ছে দুই জায়গায় নট থাকবে, ট্রু পজিটিভ হচ্ছে দুই জায়গায় হ্যাঁ থাকবে। এবার আসো ফলস পজিটিভ। হ্যাঁ, যে পেশেন্ট ইজ নট সিক, এআই সেজ দে আর সিক। আমি রোগী দেখতেছে যে সে অসুস্থ না, কিন্তু টেস্ট রেজাল্ট আসছে তার পজিটিভ। ওই যে করোনাতে ফলস পজিটিভ আসছে না, অনেকের অনেকের করোনা নাই, কিন্তু টেস্টের পর আসছে কি ওর করোনা আছে। এটাই, এটা আর কি। এটা হইলে কি টাইম ওয়েস্ট, যে আমি অসুস্থ না বাট আমার টেস্ট আসছে কি আমি অসুস্থ, আমার হুদেই ডাক্তারের কাছে এখন যাওয়া লাগবে। আর লাস্ট কেস হচ্ছে সবচেয়ে ভয়ানক, এফএন, ফলস নেগেটিভ। পেশেন্ট আসলেই অসুস্থ কিন্তু টেস্ট রেজাল্ট আসতেছে কি যে সে আসলে অসুস্থ না, আমি অসুস্থ হয়ে ঘরে বসে আছি কিন্তু ডাক্তারের কাছে গেলাম না, কারণ কি আমার টেস্ট আসছে আমি অসুস্থ না। এরপর কি গড়াগড়ি দিব কাইসা কাইসা। তো এটাই, পেশেন্ট ইজ সিক, এআই সেজ দে আর নট সিক, এটা হচ্ছে ফলস নেগেটিভ। তো এই চারটা জিনিস মনে রাখো, আমার কোয়েশ্চেনে ডিরেক্ট টিপি টিএন এগুলা দিয়ে বলে দিবে না, প্যারাগ্রাফ থাকবে, পড়ে আমার বুঝতে হবে কোনটা টিপি কোনটা টিএন। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। 30 patients actually had COVID and tested positive, তার মানে কি 30 জন পেশেন্টের কোভিড ছিল, টেস্ট করছে কি পজিটিভ, তাহলে কি পজিটিভ পজিটিভ, তাহলে কি হয় ট্রু পজিটিভ, তাহলে ট্রু পজিটিভ 30। 15 were falsely tested positive here। আচ্ছা এইটুকি, এখন দেখো 15 falsely tested positive, ফলসলি তার মানে কি 15 জনের কোভিড ছিল না কিন্তু তাও তারা পজিটিভ আসছে, তাহলে এটা কি ফলস পজিটিভ, রাইট? 15 people were healthy but the test said they are sick, false positive, fp equals to 15। এরকম থাকলে তোমরা ফার্স্টে এরকম বড় করে খাতায় লিখে নিবা যে আসলে এই সেন্টেন্সটাতে বুঝাইতেছে এটা কি। একবার যদি বুঝতে পারো পরে ডিরেক্ট মান লিখে দিতে পারবা। পরে দেখি 5 patients had COVID but tested negatively। পাঁচ 5 জনের আসলেই কোভিড ছিল কিন্তু তাদের টেস্ট রেজাল্ট নেগেটিভ আসছে, তার মানে কি ফলস নেগেটিভ। কয়জনের? 5 জন। এখন এই নেগেটিভ আর টেস্ট নেগেটিভ এগুলো আবার ভুলায় ফেলিও না, ঠিক আছে? টেস্টের এইখানে খুব সতর্ক থাকতে হবে যাতে কিছু কনফিউশন না হয়। তা আমরা একটা প্রবলেম সলভ করার আগে এইখান থেকে চারটা জিনিস তোমাকে বার করতে বলবে, এই চারটার ফর্মুলা আমরা দেখি। ফার্স্টে বার করতে বলে অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি হচ্ছে ট্রু পজিটিভ যোগ ট্রু নেগেটিভ, যে ট্রু গুলা আছে এগুলা যোগ করব আর নিচে বাদ বাকি যা আছে সব কিছু দিয়ে ভাগ দিব। দেখো টিপি টিএন এফপি এফএন, তার মানে টোটাল যে কয়টা যা আছে আর কি, টোটাল পপুলেশন। অ্যাকিউরেসির মানে কি? অ্যাকিউরেসির মানে কি বোঝার জন্য, যে ওভারঅল হাউ অফটেন ডিড আওয়ার এআই অথবা টেস্ট ইজ রাইট। তারপর প্রিসিশন, প্রিসিশন হচ্ছে টিপি ডিভাইডেড বাই টিপি বাই এফপি, ট্রু পজিটিভ ডিভাইডেড বাই ট্রু পজিটিভ যোগ ফলস পজিটিভ। এটার মানে হচ্ছে when our AI says positive how often is it right। এটার মানে কোয়ালিটি অফ পজিটিভ প্রেডিকশনস। এইগুলা আমার জানা থাকলে ভালো, এক্সামে আসবে না, তাও পড়ে রাখবো যে এটার মানে কি। হ্যাঁ, থিওরি আসতে পারে হোয়াট ইজ প্রিসিশন হোয়াট ইজ অ্যাকিউরেসি, তখন বলবা, তখন এগুলা লিখে দিবা। রিকল, রিকল ডিরেক্ট না চায় আসতে পারে সেন্সিটিভিটি অথবা ট্রু পজিটিভ রেট, এই দুইটাকেই রিকল বোঝায়। রিকল আর দেখো প্রিসিশনের সূত্র একদম প্রায় একই, তো এটা খেয়াল রাখবা যাতে উল্টাপাল্টা না হয়ে যায়। টিপির প্রিসিশনের ক্ষেত্রে টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস এফপি, রিকলের ক্ষেত্রে টিপি ডিভাইডেড বাই টিপি প্লাস এফ এন, একটা এফপি একটা এফ এন। এটা হচ্ছে আউট অফ অল দ্য সিক পিপল হাউ মেনি কুড আওয়ার এআই আইডেন্টিফাই, এটার মানে হচ্ছে কোয়ান্টিটি অফ পজিটিভ প্রেডিকশনস। এটা ছিল কোয়ালিটি অফ পজিটিভ প্রেডিকশনস, এটা হচ্ছে কোয়ান্টিটি, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে F1 স্কোর। F1 স্কোর হচ্ছে ওভারঅল এই তিনটা প্রিসিশন, আচ্ছা প্রিসিশন আর রিকল মিলায় একটা স্কোর বিভিন্ন এআই মডেল কম্পেয়ার করার জন্য। এটা কি 2 ইন্টু প্রেসিশন ইন্টু রিকল ডিভাইডেড বাই প্রেসিশন প্লাস রিকল। এটা মানে কি
Balanced average of precision and recall, single score to compare models. একটা এক্সাম্পল দেখি সিটির কোয়েশ্চেন ইন a COVID test of 1,000 patients, there were 50 positive tests, of which 30 patients had COVID and 15 were falsely tested positive. Of the 955 negative tests, there were 5 that were incorrect. These patients had COVID but were tested negatively. Draw the confusion matrix and calculate the accuracy, precision, recall, and F1 score from the matrix. ফার্স্টে আমাদের ম্যাট্রিক্স আঁকতে হবে, তারপরে এই চারটা জিনিস বার করতে হবে। যদি নাও বলে তাও করবা, ঠিক আছে? তো আমরা ফার্স্টে বার করি টিপি। টিপি কত? ট্রু পজিটিভ কত? মানে কি আমার টেস্ট হয়েছে ধরাও খাই, মানে ট্রু পজিটিভ হচ্ছে আমি সুস্থ ছিলাম আর আমার টেস্ট রেজাল্টও আসছে, না আমি সিক ছিলাম, আমার টেস্ট রেজাল্ট আসছে আমি সিক, ঠিক আছে? দেখো 30 পেশেন্টস হ্যাড কোভিড, তার মানে এখানে একটা সেন্টেন্স আছে দেয়ার ওয়ার 45 পজিটিভ টেস্ট। আমরা একটু উল্টা করে পড়ি, 30 জন পেশেন্টের কোভিড ছিল আর টেস্ট ছিল কয়টা? 45টা। তাহলে এই 30 জনের কোভিড আলাদের জন্য 30টা পজিটিভ টেস্ট ছিল, তার মানে কি ট্রু পজিটিভ 30। বুঝা গেছে? 30 জন পেশেন্ট এর কোভিড ছিল আর টোটাল পজিটিভ টেস্ট কয়টা? 45টা। তার মানে এই যে 30 জনের যে কোভিড আছে, এই 30 জনের পজিটিভ টেস্টও কিন্তু এই 45-এর মধ্যে আছে। তাহলে ট্রু পজিটিভ হচ্ছে 30টা। এরপর 15 ওয়ার ফলসলি টেস্টেড পজিটিভ, তার মানে কি 45 জনের 30 জনের কিন্তু কোভিড ছিল, 15 জনের কোভিড ছিল না, কিন্তু তাদেরও আসছে কি পজিটিভ টেস্টেড হয়েছে। তাই এটা কি জানি আমরা? এটা হচ্ছে ফলস পজিটিভ। ফলস পজিটিভ হচ্ছে কি 15, মানে তাদের কোভিড নাই, তবুও তাদের আসছে কি, তারা টেস্ট পজিটিভ আসছে, ঠিক আছে? গেল। এরপর দেখো 955 tests were out of the 955 negative tests, there were 5 that were incorrect। তার মানে তো 955টার মধ্যে 5টা টেস্ট হচ্ছে ইনকারেক্ট, ঠিক আছে? এটা মানে কি? তার মানে নেগেটিভ টেস্ট, এগুলা কি নেগেটিভ টেস্ট, আর 5 ওয়ার ইনকারেক্ট, তার মানে 5 জনের পজিটিভ ছিল, তাই তো? আচ্ছা, এটা এমনে না করে আমরা লিখি 950। এইটার মানে কি আমরা এখানে দেখি যে টিপি হচ্ছে 30, এফপি হচ্ছে 15, এফএন হচ্ছে 5। এফএন 5 কেমনে বুঝলাম? যে 1955টা নেগেটিভ টেস্ট আসছে, তার মানে কি তারা, মানে তাদের বলছে আপনারা অসুস্থ না। নেগেটিভ মানে কি রোগ ধরা পড়ে নাই। এর মধ্যে 5 হচ্ছে ইনকারেক্ট, তার মানে কি ওই 5 জনের অসুখ ছিল, তাদের অসুখ ছিল কিন্তু তাদের টেস্ট রেজাল্টে ধরা পড়ে নাই, তার মানে কি এটা ফলস নেগেটিভ না? তাহলে ফলস নেগেটিভ হচ্ছে আমার 5। তো এখন ট্রু নেগেটিভ কত? ট্রু নেগেটিভ আলাদা করে বইলা দেয় নাই। ট্রু নেগেটিভ কত? ট্রু নেগেটিভ আমরা বলতে পারি যে ট্রু নেগেটিভ হচ্ছে আমার আহ, এইটা মাইনাস যতগুলা নেগেটিভ টেস্ট আছে, এইটা মাইনাস ফলস নেগেটিভ। এই দেখো, we know that there are 955 negative tests. If 5 of them are incorrect, FN, false negative, the rest must be correct। তার মানে 5 জনের যদি ভুল হয় তাহলে বাকি সবার সত্য, তার মানে ট্রু নেগেটিভ আসতেছে কত? 950টা। 955 মাইনাস 5। এটা তোমরা প্রশ্ন দেখে বুঝবা কে অসুস্থ। ফার্স্টে দেখবা কে অসুস্থ, তাদের কি পজিটিভ টেস্ট আসছে কিনা। যদি অসুস্থ থাকে, টেস্টেও পজিটিভ টেস্ট আসে, তাহলে কি ট্রু পজিটিভ। যদি অসুস্থ না থাকে তাও তাদের পজিটিভ টেস্ট আসে, তাহলে কি ফলস পজিটিভ। যদি তারা অসুস্থ থেকে থাকে কিন্তু তাদের টেস্ট আসছে কি নেগেটিভ, তাহলে হচ্ছে ফলস নেগেটিভ। আর যদি ট্রু নেগেটিভ, মানে তারা অসুস্থ না, তাদের টেস্টও আসছে কি আসে নাই, নেগেটিভ আসছে, তাহলে এটা ট্রু নেগেটিভ। এইভাবে মানগুলা বার করব। এরপর জাস্ট ইজি ম্যাট্রিক্স আঁকাবো। ম্যাট্রিক্সে কি বলছি? প্রেডিক্টেড পজিটিভ,
প্রেডিক্টেড নেগেটিভ, অ্যাকচুয়াল পজিটিভ, অ্যাকচুয়াল নেগেটিভ। এখানে লাস্টে টোটালের ঘরটাও অ্যাড করে দিবা। আবার কি বলছিলাম, টিপিটিএন, এফপিএফএন, এগুলো আমরা মানগুলা বসায় ফেলবো, যোগ করে লিখে ফেলবো টোটাল কত আসতেছে। 30 যোগ 5 35, 15 যোগ 950, 956, এই দুইটা যোগ করলে আর এই দিক দিয়েও যোগ করলে দেখো 1000 আসতেছে। আমার টোটাল কি 1000 আসছিল না? তার মানে আমার মান ঠিক আছে ধরা, ঠিক আছে, দুই দিক দিয়ে যোগ করলে 1000 আসতেছে। ওকে, এই দুইটা যোগ করলে আবার 45, এই দুইটা যোগ করলে 955, ঠিক আছে। এই এখন জাস্ট সূত্র ফেলাবা, মান বসাবা, অ্যান্সার বাইর করবা। এই যে সবকটার অ্যান্সার বের করে দিছি। এটা পারবা, এটা বোঝানোর কিছু নাই। আরেকটা দেখি যে in a medical screening test of 1200 patients there were 100 positive tests, 100টা পজিটিভ টেস্ট ছিল, of which 70 patients actually have the disease, 70 জনের অ্যাকচুয়ালি ডিজিজ ছিল। এই যে 70 জনের অ্যাকচুয়ালি ডিজিজ ছিল, তাদের টেস্ট রেজাল্ট এই 100টার মধ্যে আছে না? 100টা পজিটিভ টেস্ট, তো 70টা পেশেন্টের ছিল, তার মানে ট্রু পজিটিভ হচ্ছে 70 আর ফলস পজিটিভ হচ্ছে 30। কারণ কি 30 জনের ভুয়া রিপোর্ট আসছে, 100টা পজিটিভ, এই 30 জনের রোগ নাই, তাও তাদের কি পজিটিভ আসছে, তাহলে কি 30টা কি ফলস পজিটিভ, রাইট? লাস্টে কি আউট অফ 1100 নেগেটিভ টেস্ট 12 ওয়ার ইনকারেক্ট, তার মানে কি মোট নেগেটিভ আসছে 1100টা, বাট 20টা ছিল ভুল, তার মানে কি এদের রোগ ছিল, টেস্টে ধরা পড়ে নাই, তাহলে কি ফলস নেগেটিভ হচ্ছে কি 20টা। তো 20টা সরাই দিলে বাদ বাকি যা থাকে ওটা হচ্ছে ট্রু নেগেটিভ। ট্রু নেগেটিভ তাহলে কত? 1100 মাইনাস 20, তাহলে 1080, তাই না? এই যে বাইরে হয়ে গেল, বাইর করে ফেলছি। ম্যাট্রিক্স আঁকাইবা, যোগ করবা, সূত্র বসাইবা, মান বাইর করবা, শেষ। এইগুলা হচ্ছে তো এই কনফিউশন ম্যাট্রিক্স ভালো করে বুঝলে একদম ইজি 10 মার্ক। আর তোমার এই বায়াসের যে 3 রকমের জিনিস আছে, যদি মধ্যবর্তী ম্যাথ গুলা আসে, এই যে কি বলে টেবিলের গুলা আসে, এটা তো খুব ইজি, একদম চোখ বুজে কইরা দেওয়া যায়। বাট যদি ম্যাপের গুলা যদি আসে, এগুলা যদি আসে, তাহলে একটু কষ্ট হইতে পারে। সূত্রগুলা দেখবা, কোন জায়গায় কি বসে এগুলা বার করা দেখবা। আশা করি 2-3 বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। ওকে, পরের ভিডিওতে অন্য টপিক দেখানো হবে।